ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি শ্রী পার্থ রায় চৌধুরী বিপিএসসি 101 এই কোর্সটি আমরা এখন পড়ব। প্রথমে আমরা 6 নম্বর, পরে 7 নম্বর ইউনিটটাতে এগিয়ে যাব। এখন শুরু করছি। সিদ্ধান্ত গ্রহণের ধারণা দিয়ে আমরা শুরু করছি। যে 6 নম্বর ইউনিটটা আছে ডিসিশন মেকিং অ্যাপ্রোচ, সেটাই। তো সিদ্ধান্ত গ্রহণ হলো সংগঠন প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ ব্যাপার। সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন মেকিং এর উপর সংগঠন কেমন ধরনের হবে তা বোঝা যায়। সংগঠনের বিভিন্ন ধরন সিদ্ধান্ত গ্রহণ করে পরিস্থিতি বিচার করে। এই ব্যাপারগুলো সরকারি সংগঠনেও ঘটে থাকে, তাই জনপ্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ এক গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এক গুরুত্বপূর্ণ পদ্ধতিও বটে। সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্ব দেওয়া হয় কারণ জননীতিতে বা পাবলিক পলিসিতে সিদ্ধান্ত গ্রহণে প্রশাসনিক এবং নীতিগত একটি সিদ্ধান্ত। সিদ্ধান্ত গ্রহণ হলো এক পদ্ধতি যার মাধ্যমে অনেক কোটি পছন্দের মধ্যে একটি পছন্দ, সব থেকে যেটি সর্বোত্তম, সেটিকে খুঁজে নেওয়া হয়। ব্যবস্থাপনায় ও জনপ্রশাসনের পণ্ডিতরা বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা বলেছেন, বিভিন্ন ধরনের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন, সেগুলি আমরা এই ইউনিটে একে একে ব্যাখ্যা করব। সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির প্রথমে একটা ধারণা আমরা নিয়ে নেব। সেটা কেমন, যে বিভিন্ন পণ্ডিতরা বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করে গেছেন। সাধারণ হিসাবে দেখতে গেলে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু কার্যকলাপের শেষ অংশ নয়। এটা হলো একটি মাধ্যম, মানে মিনস, যার মাধ্যমে আমরা সংস্থার মূল উদ্দেশ্যের দিকে এগিয়ে চলি, মানে এন্ডের দিকে এগিয়ে চলি এই প্রসেসের থ্রু দিয়ে, এই মিনসের থ্রু দিয়ে। তো চেস্টার বার্নার্ড হলেন সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি ধারণার অগ্রগামী। তিনি সিদ্ধান্ত গ্রহণকে এক প্রয়োজনীয় ব্যবস্থা সংস্থার কার্যক্রমের মধ্যে এইরকম এক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছিলেন। তো ফ্লেক্স এ নিগ্রো লক্ষ্য করেছিলেন যে সংস্থার কি ঘটতে চলেছে তা অনুমান করা যায় যদি আমরা সিদ্ধান্ত গ্রহণের ওপর চোখ রাখি, বা সংস্থাতে কিরকম সিদ্ধান্ত নিয়ে চলেছে সেটা যদি জানতে পারি। এতে কাদের কাদের ভূমিকা আছে বা ভূমিকা থাকছে সেটাও আমরা জানতে পারি। যদি আমরা সংস্থাতে থেকে এইসব ব্যাপার না নজর দিই তাহলেও জানতে পারবো না কি ঘটছে। এটা অনেক ব্যক্তির একসাথে কার্যক্রম, যার উদ্দেশ্যই হলো কি প্রবলেম সলভ করা। তো রবার্ট ট্যানেনবাউ সে কি বলেছিলেন, যে সিদ্ধান্ত গ্রহণ নিয়ে ব্যাখ্যা করেছেন যে এটা হলো এক সচেতন পছন্দ, একটি আচরণকে দুই বা অধিক আচরণ থেকে মধ্যে বেছে নেওয়া। তো ইট ইনভলভস এ কনসাস চয়েস অর সিলেকশন অফ ওয়ান বিহেভিয়ার alternative from among a group of two or more behavior alternatives. ওয়াসপি একে ব্যাখ্যা করেছিলেন এই ভেবে যে প্রক্রিয়া বা কার্যক্রমের ক্রম হিসাবে যেটা প্রথমে সমস্যাগুলোকে স্বীকৃতি দেয়, তথ্য সন্ধান করে মানে এনকোয়ারি করে, তারপরে বিকল্পের মানে চয়েস গুলো সন্ধান করে, আর দুই বা অধিক যে অল্টারনেটিভ থাকছে তার থেকে একটি নির্বাচন করে। কারা নির্বাচন করছে? অ্যাক্টররা। তো আবার হারবার্ট সাইমন সিদ্ধান্ত গ্রহণের এক বিখ্যাত পণ্ডিত, আমরা সাইমনের নাম প্রত্যেকে শুনেছি। তো তিনি কিভাবে সিদ্ধান্ত গ্রহণকে দেখেছিলেন? তিনি সিদ্ধান্ত গ্রহণকে ধ্রুপদী নীতির ধারণা থেকে আলাদা করে তত্ত্ব দিয়েছিলেন। তিনি ধ্রুপদী নীতিটাকেই প্রভাব বা প্রবাদ বলে তুলনা করেছিলেন। তিনি তার সিদ্ধান্ত গ্রহণ ধারণা তার বিখ্যাত বই অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার এই গ্রন্থে ব্যাখ্যা করে গেছেন। তিনি সিদ্ধান্ত গ্রহণকে প্রশাসনের হৃদয়ের হিসাবে তুলনা করে গেছেন, মানে হার্টের সাথে তুলনা করেছেন প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণকে। তিনি এই প্রক্রিয়াকে যুক্তি আর মনোবিজ্ঞানের সাথে মানুষের পছন্দের তত্ত্বকে জুড়ে দিয়েছেন। ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ হলো তার কাছে মূল প্রশাসনিক পদক্ষেপ এবং সংস্থাকে সিদ্ধান্ত গ্রহণকারীদের কাঠামো বলে মনে করতেন, মানে স্ট্রাকচার মনে করতেন তিনি। যারা ডিসিশন নিচ্ছে তাদের ডিসিশন নেবার একটা স্ট্রাকচার। সিদ্ধান্ত গ্রহণের ধারণা 1940 এই দশকে জনপ্রিয়তা পেয়েছিল। সেকলার হান্টসনের মতে 1957 সালে তিনি বলেছিলেন যে সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় এক বহুমাত্রিক
কার্যক্রম, মানে প্লুরাল অ্যাক্টিভিটি। একজন সিদ্ধান্ত নেয় আর অনেকজন এই প্রক্রিয়াকে বিভিন্নভাবে যুক্ত থেকে সিদ্ধান্ত গ্রহণে পৌঁছতে সাহায্য করে। এটা হলো কি রাজনৈতিক ব্যবস্থার একটি অংশ। হাডসন বলেছেন যে সিদ্ধান্তে পৌঁছতে কিছু ফ্যাক্টর বা উপাদান থাকে, যেগুলো হলো আইনগত সীমাবদ্ধতা, আয় ব্যয় মানে বাজেট, তথ্য ইনফরমেশন, ইতিহাস হিস্ট্রি দেখতে হবে, আভ্যন্তরীণ নৈতিকতা, ভবিষ্যৎ ধারণা, আর কি ঊর্ধ্বতনকে চাপ দেওয়ার মতো এমন গোষ্ঠী যাকে আমরা বলছি প্রেসার গ্রুপ, কর্মচারী কার্যক্রমের প্রকৃতি এবং অধীনস্থরা। সিদ্ধান্ত নেবার ঘটনা তখনই ঘটে যখন সেখানে বাহ্যিক অনেক বিকল্প বা কর্মের পথ খোলা থাকে, কিন্তু একজনকে একটি পছন্দই বেছে নিতে হবে এক এক করে অনেক পছন্দ থেকে নির্দিষ্ট একটি সময়ে। মানুষের যৌক্তিকতাই সেখানে কাজ করে, মানে রেশনালিটি সেখানে কাজ করছে বিকল্প নির্বাচনের ব্যাপারে। সেটা কিন্তু তখনই খুবই মূল্যবান হয়ে ওঠে। প্রশাসনিক গতিশীলতাকে অনুভব করার অন্যতম মাধ্যম হলো প্রশাসনের প্রায়োগিক দিকের উপর আলোকপাত করা। প্রশাসন জনসমক্ষে মূর্ত হয়ে ওঠে তার সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থার মাধ্যমে। পরিস্থিতি, পরিবেশ, জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক রাজনৈতিক প্রক্রিয়া, অর্থনীতির গতি প্রকৃতি, আভ্যন্তরীণ সমাজ, রাজনৈতিক চাপ ও চাহিদা, এইসব প্রভৃতির আলোকে যে সিদ্ধান্ত গৃহীত হয় ও প্রযুক্ত হয় তাই প্রশাসনে প্রাণ সঞ্চার করে। তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, মূল্যায়ন, পরিণাম বিশ্লেষণ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রশাসনের প্রধান প্রায়োগিক দিক বলে চিহ্নিত হতে পারে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন, সমন্বয়, কোঅর্ডিনেশন, নিয়ন্ত্রণ, এই সব বিষয়গুলো কিন্তু প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, এবারে আমি টাইপস অফ ডিসিশন মেকিং, বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগগুলো আমরা এবারে বেছে নেব। প্রথমেই আমরা বলছি কি প্রোগ্রাম ডিসিশন, নন প্রোগ্রাম ডিসিশন। মানে প্রোগ্রাম ডিসিশন পরিকল্পিত, আর নন প্রোগ্রাম ডিসিশন হচ্ছে কি অপরিকল্পিত সিদ্ধান্ত। কে দিয়েছিলেন? হারবার্ট সাইমন 1997 সালে এই পার্থক্য দেখিয়েছিলেন। প্রোগ্রাম ডিসিশন বা পরিকল্পিত সিদ্ধান্ত একটি নিয়ম নীতির পরিস্থিতিতে যে নিয়ম মাফিক সিদ্ধান্ত নেওয়া হয় তা একটি পূর্ব পরিকল্পিত নীতির ভিত্তিতে নেওয়া হয়। আগে থেকে ঠিক করা পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আর সিদ্ধান্তটি কার্যকর বলে বিবেচিত হলে এই সিদ্ধান্তটি বারংবার এবং রেকারিং ব্যবহার করা হয়ে থাকে এই সিদ্ধান্তর এই ধারণাটাকে। আর অপরদিকে কি অপরিকল্পিত সিদ্ধান্ত বা নন প্রোগ্রাম ডিসিশন। এটা কি? তো অপরিকল্পিত সিদ্ধান্ত সাধারণত আকস্মিকভাবে নেওয়া হয়, হঠাৎ নেওয়া হয়। এসবগুলো কোনো সিদ্ধান্ত এই নয় যে আগে থেকে ঠিক করে নেওয়া হয়, তা না, আকস্মিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং অধিকাংশ ক্ষেত্রেই এগুলি কি অসংগঠিত থাকে, আনঅর্গানাইজড ওয়েতে এগুলো নেওয়া হয়। কোনো ঘটনা বা সমস্যা হঠাৎ দেখা দিলে অথবা হঠাৎ কোনো জটিলতা যদি তৈরি হয় সংস্থাতে, তখন আমরা তাৎক্ষণিক গুরুত্বের সাপেক্ষে এই ধরনের মানে নন প্রোগ্রাম ডিসিশন নিই আমরা, যা কোনো নির্দিষ্ট প্রক্রিয়া অনুসারে কার্যকর হয় না এবং এই সিদ্ধান্তগুলি বিশেষ সতর্কভাবে কার্যকরী করতে হয় যাতে কোনো ক্ষতি না হয়ে যায় সংস্থা। সেরকম ভাবে আমরা আগে পিছু চিন্তা করে দিয়ে থাকি। সংস্থাগত সিদ্ধান্ত, পরের ভাগটা কি? সংস্থাগত সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত, অর্গানাইজেশনাল এবং পার্সোনাল ডিসিশন। চেস্টার বার্নার্ড 1966 সালেই ধারণা দিয়েছিলেন। দুভাগে কি করেছেন, একটি হচ্ছে সংস্থাগত মানে অর্গানাইজেশনাল ডিসিশন, আর একটি কি পার্সোনাল ডিসিশন, অপরটি ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি এই বলে ব্যাখ্যা করেছেন যে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ সচরাচর হস্তান্তরিত ডেলিগেশন করা যায় না, অপরকে কিন্তু সংস্থার হয়ে সিদ্ধান্ত গ্রহণ আমরা হস্তান্তর বা ডেলিগেট করতে পারি। সংস্থার সিদ্ধান্ত গ্রহণ সংস্থার উদ্দেশ্য পূরণের জন্য করা হয় এবং এগুলো হস্তান্তর করা যায় সমস্ত স্তরে, উচ্চতম স্তর থেকে নিম্নতম স্তর পর্যন্ত আমরা ডেলিগেট করতে পারি। মানে কোনগুলো? অর্গানাইজেশনের যে ডিসিশন। আর ব্যক্তিগত সিদ্ধান্ত কোন কিন্তু নিজের জন্যই নেওয়া হয়, এই যেটা সংস্থাকে প্রত্যক্ষ বা
বা অপ্রত্যক্ষভাবে কোনো নাড়া দেয় না। তারপর আরেক ধরনের আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি, সেটা জেনেরিক এবং ইউনিক ডিসিশন। অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ, অনন্য সিদ্ধান্ত গ্রহণ, মানে অনন্য সিদ্ধান্ত গ্রহণ এবং অদ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণ। পিটার ড্রাকার এইভাবেই সিদ্ধান্ত গ্রহণকে দুভাগে ভাগ করেছিলেন। তার আর্টিকেল ছিল দি এফেক্টিভ ডিসিশন 1967-এতে, যেখানে তিনি জেনেরিক বা অনন্য সিদ্ধান্ত গ্রহণ তার কাছে পরিকল্পিত সিদ্ধান্তের মতো, মানে প্রোগ্রাম ডিসিশন। জেনেরিকটা কেমন, প্রোগ্রাম ডিসিশনের মতো, সেখানে বিগত পরিস্থিতির আলোকে নেওয়া হয় এবং যেটা আগে নেওয়া হয়ে গেছে সেটাকে আবার নতুন করে নেওয়া হয়। সেই রকম ইউনিক ডিসিশন বা অদ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণ অপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণের মতো, আনপ্রোগ্রাম ডিসিশন গ্রহণের মতো। আর ইউনিক বা অদ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেখানে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোনো কিছু নতুন ঘটনার সমাধান করার জন্য, যেটা অভূতপূর্ব, আগে ঘটেনি। আর পরের আর এক ধরন আছে সিদ্ধান্ত গ্রহণে, সেটা হচ্ছে রুটিন, আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক। রুটিন এবং কৌশলগত, বাংলাতে আমরা বলবো। এই সিদ্ধান্ত ও পরিকল্পিত বা অপরিকল্পিত সিদ্ধান্ত হিসাবে ব্যাখ্যা করা যায়। রুটিন সিদ্ধান্ত পরিকল্পিত, আর স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত বা কৌশলগত সিদ্ধান্ত অপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণের মতো। প্রথমটা হচ্ছে সংগঠনে রুটিন সিদ্ধান্ত গ্রহণ, রোজকার কাজ চালাবার মতো আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রুটিন যেগুলো, এগুলি নেওয়া হয় আগে নির্ধারিত সংগঠনের নিয়ম, রুলস, নিয়ম, পলিসি, এই সমস্তর উপরে নির্ভর করে আমরা এই সব ডিসিশন নিই। কোনটা, যেটা হচ্ছে রুটিন ডিসিশন সেগুলো। আর স্ট্র্যাটেজিক কি উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গ্রহণ প্রকৃতিতে গতিশীল নয়, নট ডিনামিক, এবং এই সিদ্ধান্ত গ্রহণ কিন্তু সংস্থাকে প্রভাবিত করে না। রুটিন যেগুলো, যেহেতু এই সিদ্ধান্তগুলি রুটিন পর্যায়ে, তাই এগুলো গ্রহণের ব্যাপারে হস্তান্তরিত হয়, মানে ডেলিগেট করতে পারি। কোথায় কারা করে, নিচু তলায় এবং মধ্যস্তরের যে সমস্ত লেভেলে যে ম্যানেজার বা কর্মীবৃন্দ স্টাফেরা আছে তাদের মধ্যে। ডেলিগেটেড টু লোয়ার এন্ড মিডল লেভেল পার্সোনেল। আমরা কোনটা করি, রুটিন গুলো। অন্যদিকে কি স্ট্র্যাটেজিক বা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ কি হয়, সংস্থার পক্ষে খুব ক্রিটিক্যাল, কারণ এসব সিদ্ধান্ত গ্রহণ সংস্থার কি উদ্দেশ্য পূরণ, লক্ষ্য মানে গোল, বাজেট, আর কি বাধ্যতামূলক নীতি অনুসরণ করে নেওয়া হয়। এইসব সিদ্ধান্ত গ্রহণ কি পদ্ধতিতে নন রুটিন, মানে গতকে অনুসরণ করানো, এক ধরনের গত অপুনরাবৃত্তিমূলক, এবং এই সব সিদ্ধান্ত গ্রহণ করা হয় কি করে, অনেক কঠিন পছন্দের তালিকা থেকে একটি সব থেকে ভালো, সর্বোত্তম। যেহেতু এই সিদ্ধান্ত গ্রহণ সংস্থার সরাসরি ভরণ পোষণ নির্ভর করে, তাই আমাদের উপরতলা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ সর্বোচ্চ ব্যবস্থাপক, মানে টপ লেভেল ম্যানেজমেন্ট, এই সমস্ত স্ট্র্যাটেজিক যে সমস্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ, সেগুলো কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ ওনারাই নিয়ে থাকেন সচরাচর। টপ লেভেল, যেহেতু কি এটা পুরো সংস্থার ভরণ পোষণ নির্ভর করে ওর উপরে। এবারে পলিসি অ্যান্ড অপারেটিং ডিসিশন। পলিসি, এটাও এক ধরনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং দৈনন্দিন কাজ চালু রাখার মতো সিদ্ধান্ত গ্রহণ। এই সিদ্ধান্ত গ্রহণ রুটিন ও কৌশলগত সিদ্ধান্তের মতোই। রুটিন হলো দৈনন্দিন কাজ চালু রাখার মতো সিদ্ধান্ত, আর কৌশলগত সিদ্ধান্ত গ্রহণকে পলিসি বা নীতিগত সিদ্ধান্ত বলে মনে করতে পারি। এখানে কি পলিসি ডিসিশন, নীতিগত সিদ্ধান্ত টপ লেভেল ম্যানেজমেন্ট নিয়ে থাকে, আর অপারেটিং ডিসিশন কারা নিয়ে থাকে, নিচু এবং মধ্যম বর্গের কর্মচারীরা। অপারেটিং সিদ্ধান্ত অনেক সময় কৌশলীয় বলা হয়। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া লেভেল কেমন, সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া লেভেল। এতক্ষণে ডিসিশন লেভেলে বিভিন্ন আমরা ভাগগুলো দেখলাম ডিসিশনের। এবারে আমরা ডিসিশন মেকিং প্রসেসটা জানবো। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অনেকগুলি পদক্ষেপ বা ধাপ আছে, যেগুলো কি লজিক্যাল, যেটাকে আমরা যৌক্তিক বলছি, আর পদ্ধতিগত, সিস্টেম্যাটিক। এই ধারণাগুলি হলো কি সমস্যা সংজ্ঞায়িত করা, মানে কি সমস্যা সেটাকে আমরা আগে লিখে ফেললাম, জেনে ফেললাম। বিকল্প খোঁজা, কি কি অল্টারনেটিভ গুলো আছে, বিকল্প নির্বাচন করলাম, একটাকে নিলাম। প্রতিক্রিয়া পাওয়া, তার থেকে কি ভালো মন্দ এসে গেল তার ফিডব্যাক নিলাম। শেষে একটি মাত্র বিকল্পকে আমরা চূড়ান্ত করব।
টেরি 1956 সালে কিন্তু তার মূল পদক্ষেপ কতগুলো কি স্টেপস আমাদের ব্যাখ্যা করেছিলেন। সেগুলো কি, প্রথম 1 নম্বর সমস্যাটা নির্ধারণ করা, 2 নম্বর সমস্যার পটভূমি এবং এর অবস্থান কোথায় খোঁজ করা, কোন লোকেট করা, কোন জায়গাতে আছে সমস্যাটা, পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ব্যাখ্যা করা, প্রস্তাব এবং অস্থায়ী সিদ্ধান্ত কি হবে সেটা তদন্ত করা, মানে এনকোয়ারি করে জানলাম সেটা কি হবে, এবং অস্থায়ী সিদ্ধান্তগুলোকে একে একে আমরা মূল্যায়ন করব, ইভালুয়েট করব, এবার সিদ্ধান্ত গ্রহণ করব এবং এর তারপর ওর থেকে সিদ্ধান্ত গ্রহণ করব আর কি করব, এক্সিকিউট করব, কার্যকরী করব, শেষে এটাকে ফলো আপ করব এবং দরকার হলো কি ছোটখাটো আমরা এটাকে সংশোধন করব। এটা আমরা করতে পারছি। এইটাই হলো টেরির 7 দফা আমাদের ডিসিশন নেওয়ার প্রসেস। আর সাইমন মার্চের মতে সিদ্ধান্ত গ্রহণ একটি ধাপের কার্যক্রম, 4টি ধাপের কার্যক্রম, 1 2 3 4 4টে। সাইমন আর মার্চ 1960 বলে গেছেন 4টে। এই 4টে কি কি আমরা 1 2 3 4 করে আমরা নিয়ে নেব। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি। এখানে এটি হলো প্রথম ধাপ। ইন্টেলিজেন্স মানে গোয়েন্দাগিরি করে জেনে নেওয়া কোন কাজটা করব আর না করব। এটা শুরু হয় যে সকল সমস্যাগুলো সমাধান করতে হবে তাদের নিয়ে অনুসন্ধান, এনকোয়ারি। এটা খোঁজ হলো, এটা একটা কি, এটা খোঁজ করা যেটার আমাদের আসল সমাধান প্রয়োজন। আমাদের এটাকে আমরা কোনটা সমাধান করব তার প্রবলেমটাকে, এটা হলো এক ধরনের কি গোয়েন্দা কার্যক্রম। তাই জন্য বলছে কি গোয়েন্দা কার্যক্রম ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি ও সমস্ত বিকল্প কৌশলকে চিহ্নিত করা। সমস্ত বিকল্প, এরা কিন্তু সমস্ত ইন্টেলিজেন্স করে সব কি কি অ্যাকশন, বিকল্প অপশন গুলো আছে সেগুলো আমি এক জায়গায় করব। তারপর কি ডিজাইন অ্যাক্টিভিটি, নকশা তৈরি করব, প্রত্যেকটি বিকল্প কৌশলের সম্ভাব্য পরিণাম কি হবে তা জেনে নেব, তারপরে জেনে নিয়ে সেটার মাপজোপ করব, পরিমাপ করব। 2 নম্বর হয়ে গেল নকশা তৈরি, ডিজাইন অ্যাক্টিভিটি। 3 নম্বর কি পছন্দ কার্যক্রম, চয়েস অ্যাক্টিভিটি। বিভিন্ন ধরনের যতগুলো পছন্দ আছে তার থেকে মাত্র একটিকে নিশ্চিত করব যে এটাকেই সিলেক্ট করব, পছন্দ, চয়েস অ্যাক্টিভিটি। যে কটার মধ্যে সব কটাকে তুলনা করে একটাকে সব থেকে ভালো সেটাকে নিশ্চিত করব। তারপর কি ইভ্যালুয়েট করব অ্যাক্টিভিটি, তার মানে কার্যকলাপ। 4র্থ স্টেপ, এটা কিন্তু ওর সাথে সাইমনের সাথে মার্চ মিলে এই 4র্থ নম্বর ধাপটিকে দিয়েছিলেন। প্রথম 3টি ধাপ কিন্তু সাইমন একা দিয়েছিলেন, কিন্তু এই 4র্থ নম্বর ধাপটা ওনার দুজনে মিলে মিলিত হবে এই ধাপটির দিয়েছিলেন, এই 4th নম্বরের স্টেপটা। তবে এই ধাপে অতীতের পছন্দগুলোর সঙ্গে এখনকার পছন্দের তুলনামূলক মূল্যায়ন করা হয় পরিকল্পিত ও অপরিকল্পিত সিদ্ধান্তর প্রেক্ষাপটে। আমরা আগে পরিকল্পিত অপরিকল্পিত সিদ্ধান্তের ব্যাপার আমরা পড়েছি, সেই আলোকে এই কাজগুলো, এই ধাপগুলোকে মূল্যায়ন করা হয়। প্রথম 3টি কার্যক্রম সাইমন আমি আগেই বলেছি ব্যাখ্যা করেছিলেন। 4র্থটি কি জেমস ও মার্চের সহযোগে পরে যোগ করেছিলেন 4 নম্বরটি। প্রথম 3টি ধাপের পর প্রথম 3টি ধাপ কিন্তু কন্টিনিউয়াস, একটার পরে একটা, একটার পরে একটা আসবে, কিন্তু 4র্থ ধাপটি কিন্তু সাইক্লিক, এটা 4র্থ বৃত্তীয়, পর ওদের সাথে সাথে কিছু এটা নিজেরা বৃত্তীয়, এটা সাইক্লিক ধর্মে। সমগ্রভাবে বলতে গেলে কি বলবো আমরা, সিদ্ধান্ত কোন হলো নিজে একটি জটিল প্রক্রিয়া। সাইমনের মতে এটি কৌশলগত রাজনীতির কার্যক্রমের নির্ধারক। ইট ইনভলভস টেকনিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিটারমিনেন্টস। সিদ্ধান্ত কোন প্রক্রিয়ার প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছবার জন্য। সিদ্ধান্ত বিভিন্ন মডেল, এখন আমি একে একে ছোট ছোট ভাবে আমি ক্ষুদ্র আকারে এক একটি ধাপের মডেলগুলোকে বলবো। সাইমনের বাউন্ডেড রেশনালিটি মডেল সব থেকে গুরুত্বপূর্ণ। হারবার্ট সাইমন তার মূল কাজ কি অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ারে লিখে গেছেন, এই বইটিতে লিপিবদ্ধ করে গেছেন। এখানে তার মূল কাজ ছিল কি সিদ্ধান্ত গ্রহণের ওপর। তিনি ভেবেছিলেন রেশনালিটি মডেল বা সিদ্ধান্ত গ্রহণের যুক্তিসঙ্গত মডেল অবাস্তব, এর নীতিগুলি পূরণ করা অসম্ভব। তাই প্রতিষ্ঠানের ধারণা ছিল বাস্তব যেটা আদর্শ কখনোই নয়। তিনি সিদ্ধান্ত গ্রহণকে সব সময় যুক্তিসঙ্গত পছন্দের ভিত্তিতে দেখতেন। তার কাছে যৌক্তিকতা ছিল বা বাস্তব প্রেক্ষাপটের আধারে গঠিত ছিল। আসলে বাস্তব প্রেক্ষাপটে একজন প্রশাসকের এটা কিন্তু বড় করে দেখা দরকার।
আসলে একজন প্রেক্ষাপট যখন এক সিদ্ধান্ত নেবে প্রশাসক, সেই সময় কি অনেক অসুবিধাগুলো দেখা দেয়, যেমন সেগুলো একে একে বলছি, সেগুলো সাইমন ওয়াকিবহাল ছিলেন। একজন ব্যক্তির নিজস্ব অভ্যাস, চিন্তা অনিচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে প্রভাবিত করে। দ্বিতীয়ত কি, সংগঠনের প্রতি ব্যক্তির আনুগত্য, সংগঠনে বহুদিন কাজ করা, বায়াসনেস এসে যায়, ফলে একাত্মবোধ প্রভৃতি ব্যক্তির যুক্তিসঙ্গ আচরণকে কি করে, বায়াস প্রভাবিত করে। তৃতীয়ত কি, অনেক সময় প্রশাসক সম্পূর্ণ তথ্য, সব কিছু ইনফরমেশন কিন্তু পায় না এবং পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স পায় না। ফলে কি হয়, তাকে যতটুকু পাচ্ছে সীমিত তথ্যের ভিত্তিতে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এ প্রসঙ্গে সাইমন একটি গুরুত্বপূর্ণ ধারণার অবতারণা করেন। সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে সম্পূর্ণভাবে প্রশাসকের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যেত যে প্রশাসক যেভাবে পরিস্থিতি বিশ্লেষণ করছেন, সেই বিশ্লেষণের প্রকৃতিতে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। বস্তুগত পূর্বানুমান এবং মূল্যবোধজনিত পূর্বানুমানের সমস্ত কিছু প্রশাসকের পক্ষে জানা সম্ভব নয়। সেই কারণে সীমিত যুক্তিবাদিতা, বাউন্ডেড রেশনালিটি, সীমিত যুক্তিবাদিতা, বাউন্ডেড রেশনালিটি প্রেক্ষিতে প্রশাসকের সিদ্ধান্ত নিতে হয় এবং তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতার নিরিখেই তাকে সিদ্ধান্ত নিতে হয়। চূড়ান্তভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া সেই কারণেই প্রশাসকের পক্ষে সম্ভব নয়। তাকে একটি মোটামুটি সন্তোষজনক বা স্যাটিসফাইং সিদ্ধান্ত নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এ প্রসঙ্গে সাইমন প্রশাসনিক ব্যক্তিকে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান, সন্তুষ্ট ব্যক্তি, স্যাটিসফাইং ম্যান, সন্তুষ্ট ব্যক্তি বলেছেন। অর্থাৎ ইকোনমিক ম্যানের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান ভিন্ন, আলাদা, এটা ওর থেকে আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান। লিনবমের এবারে ইনক্রিমেন্টাল মডেল। এবারে একটু তাড়াতাড়ি যাবো কারণ অনেক কটা পরপর আমাদের এগিয়ে যেতে হবে। লিনবমের ক্রমবর্ধমান সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব। পর্যায়ক্রমিক অথবা প্রান্তিক সিদ্ধান্ত প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে চার্লস লিনবম বলেন যে বাস্তবে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যুক্তিসিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় এবং বাস্তবে এই পদ্ধতির গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহের অবকাশ থেকে যায়। তিনি বলেন যে প্রান্তিক সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতিতে প্রশাসক সর্বোত্তম উদ্দেশ্য ধাবিত হন না, বরং কতগুলি খণ্ডে স্টেপসে ক্ষুদ্র পরিবর্তনের দিকে তাকিয়ে পরিবর্তনের কথা ভাবেন। এইভাবে সিদ্ধান্ত নেওয়াকে তিনি ক্রমবর্ধমান সিদ্ধান্ত গ্রহণের তত্ত্ব বলে উল্লেখ করেছেন। লিনবম এর মতে প্রান্তিক সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির দুটি মুখ্য সুবিধা আছে। কি সেগুলো? সিদ্ধান্তগুলি তার ছোট ছোট পর্যায়ে পরিবর্তন আনার চেষ্টা করেন বলে বড় ভুল বা বৃহৎ মাপের রদবদল প্রয়োজন হয় না। দ্বিতীয়ত কি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এই পদ্ধতি সর্বাধিক গ্রহণযোগ্য, কারণ এই পদ্ধতি জনসমর্থন ও পর্যায়ক্রমিক পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করে, যা জনগণের কাছে সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। এই নতুন করে কিছু সিদ্ধান্ত নিতে হয় না। ছোট ছোট সিদ্ধান্ত, আগের সিদ্ধান্তের উপরে ছোট কিছু কিছু প্রয়োজনীয় রদবদল করে সিদ্ধান্ত গ্রহণ হয় এবং এর কোনো এই পদ্ধতি করতে গেলে কি দীর্ঘসূত্রতা নাই বা সুদূর ভবিষ্যতের দিকে তাকে এই পদ্ধতির সিদ্ধান্ত বিবেচনা করা হয় না এবং এই পদ্ধতি অত্যন্ত বাস্তবসম্মত। পর্যায়ক্রমিক সিদ্ধান্ত গ্রহণ মানে ইনক্রিমেন্টাল ডিসিশন মেকিং অ্যাপ্রোচ সরকারি নীতি গ্রহণের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য পদ্ধতি হিসাবে স্বীকৃত। অতীতের সঙ্গে যোগাযোগ বজায় রাখে, আবার সরকারের নীতি রূপায়ণের ধারাবাহিকতাও রক্ষা করে এই পদ্ধতির বৈশিষ্ট্য। এই পদ্ধতি আরেকটা কি, স্থিতিশীলতায় বিশ্বাসী, স্থিতিশীলতায় এবং কি সামাজিক সমন্বয়ের বাহক। এবারে মিক্স স্ক্যানিং। মিক্স স্ক্যানিংটা কি? মিক্স স্ক্যানিং কার সাথে? মিশ্র পরীক্ষামূলক মডেল। 68 সালে সমাজতাত্ত্বিক এমতাই এরজওয়ানি তার মিশ্র পরীক্ষামূলক সিদ্ধান্ত গ্রহণের কথা বলেছেন। এরজওয়ানি কি সাইমনের যুক্তিসঙ্গত মডেল এবং লিনবমের প্রান্তিক মডেলের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে সিদ্ধান্ত গ্রহণের এক নতুন ধারণা বা মডেলের জন্ম দিই। সেটি হলো কি মিক্সড স্ক্যানিং মডেল বা মিশ্র পরীক্ষামূলক মডেল। তারপরে আমরা মিক্সড স্ক্যানিং এর পরে আমরা চলে যাচ্ছি আমরা কি ডোরের অপটিমাম মডেল, সবচেয়ে সন্তোষজনক মডেল, ডোরস অপটিমাল মডেল। ডোর তার বই
পাবলিক পলিসি মেকিং রি এক্সামিন 1969 সালে তার সেই বিখ্যাত বইয়ের মাধ্যমে এই অপটিমাল মডেলের সর্বোৎকৃষ্ট মডেলের ব্যাখ্যা দিয়েছেন। তিনি পর্যায়ক্রমিক ইনক্রিমেন্টাল মডেল সিদ্ধান্ত গ্রহণ মডেলকে মান্য দেননি, কারণ কি, এবং তার পরিবর্তে আর কি ইনক্রিমেন্টাল মডেল, এবং তার পরিবর্তে এক বিকল্পের ব্যবস্থা করেছিলেন, যেটা কি, যে বিকল্পটা কি, যেটা যৌক্তিক মানে রেশনাল এবং রেশনাল মডেল, আর একটা কি পর্যায়ক্রমিক মডেল বা ইনক্রিমেন্টিং মডেল। এর বিকল্প, এই দুটোর বিকল্প ছিল, অল্টারনেটিভ। যেমন ডোর দাবি করেন যে তার এই অপটিমাল মডেল সর্বোৎকৃষ্ট অন্য যে সব মডেলগুলো আছে চালু আছে সেগুলোর থেকে। এই মডেলটি হলো অর্থনৈতিক যুক্তিবাদী এবং কি অতি যুক্তিবাদী ব্যবস্থার কি সংমিশ্রণ, মিক্সড। এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো কি, এটা হলো কি গুণগত, পরিমাণগত নয়, এটা কি যুক্তিসঙ্গত এবং অতি যুক্তিসঙ্গত উপাদান নিয়ে তৈরি। এটি কি মৌলিক যুক্তিবাদী থেকে অর্থনৈতিক যুক্তিযুক্ত। এটা মেটা পলিসি তৈরির সঙ্গে যুক্ত। মেটা পলিসি আমরা পরে বলছি। এটাও বেশিরভাগ কি অন্তর্নির্মিত প্রতিক্রিয়ার সাথে যুক্ত। ডোরের উদ্দেশ্য ছিল এই মডেলের মধ্যে সরকারি যুক্তি সঙ্গীতির পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং কি সাথে সাথে কি অতি যুক্তিবাদী তলগুলোকে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বাড়িয়ে নেওয়া, যেটাকে বলে কি আদর্শিক অনুকূলতা বা নরমেটিভ অপটিমালিজম। ডোর ভেবেছিলেন এই মডেল একটি পরিবর্তিত রূপ যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের। এটা একটি সর্বোৎকৃষ্ট মডেল, যেটা ডোর সব সময় মনে করতেন। অপটিমাল মডেলের তিনটি পর্যায় হয়, মেটা পলিসি মেকিং স্টেজ, আর পোস্ট পলিসি মেকিং স্টেজ। মেটা পলিসি এই তিনটি পর্যায় আবার কি 18টি ধাপে বিভক্ত। যেমন মেটা পলিসি, মোটা পলিসি নিয়ে আমি ছোট করে একটু বলে দিই। মেটা পলিসি ইম্পর্টেন্ট জিনিস। এই মেটা পলিসি যেটা নীতি তৈরির পর্যায়ের আগেই তৈরি হয়, মানে নীতি তৈরির আগে একটা নীতি তৈরি করে নেওয়া হয় মেটা পলিসি। এটি একটি প্রস্তুতিমূলক পর্যায়। এর 7টি ধাপ আছে, হ্যাঁ, যার মধ্যে আছে কি প্রক্রিয়াকরণ, মান নির্ণয়, প্রসেসিং ভ্যালু। প্রথমে কি করলাম, প্রসেসিং ভ্যালু, প্রক্রিয়াকরণ মান নির্ণয় করব। তারপর প্রক্রিয়াকরণ বাস্তবতা, প্রসেসিং রিয়ালিটি। তারপর প্রক্রিয়াকরণ সমস্যা। তারপরে কি সম্পদের জরিপ করা, প্রক্রিয়াকরণ উন্নয়ন করা, সার্ভেইং, প্রসেসিং আর ডেভেলপিং। তারপরে কি নকশা তৈরি, ডিজাইন মেকিং। এর মূল্যায়ন দরকারে পুনর্নকশা তৈরি। এসব নীতি তৈরি করার জন্য সমস্যা, মূল্য এবং সম্পদগুলো ধারণা করা। শেষে কি নীতি তৈরির কৌশল নির্ধারণ করা। এভাবে পলিসি মেকিং স্টেজে এর 7টি ধাপ আছে। সব শেষে পোস্ট পলিসি মেকিং স্টেজ, এটাই ফাইনাল পর্যায়ে। এখানে 4টি ধাপের মাধ্যমে নীতি তৈরির পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়। তো একটা জিনিস, ডোরের এই যে পলিসি তৈরির ব্যবস্থা, এটা বেস্ট এক্সাম্পল কি আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি যে নেওয়া হয়েছে, যেটার খসড়া কিন্তু 2015 সালে তৈরি হয়েছে এবং 2020 সালে সম্পন্ন হয়েছে। তো এই অপটিমাল মেথড ডোরের সেই নীতি তৈরির মাধ্যমেই সম্ভব। আর একটা কি পলিসি মেকিং আছে, যেটা গার্বেজ ক্যান বলে, জঞ্জালের আধার মডেল বলছি আমরা, জঞ্জালের আধার মডেল। তো এটা কি কারা এটা এই মডেলটা কারা দিয়েছিলেন? মাইকেল কোহেন, জেমস মার্চ আর কি জোহান ওলসেন 1972 সালে এই গার্বেজ ক্যান মডেলের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ব্যাখ্যা করেছিলেন। এই পদ্ধতি সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের এক কার্যকরী পদ্ধতি। তাদের মতে কি সাংগঠনিক নৈরাজ্যের মধ্যে সিদ্ধান্ত গ্রহীতাকে কাজ করতে হয়। সমস্যা ব্যঞ্জক পছন্দ, অস্পষ্ট প্রযুক্তি কৌশল এবং অঘনীভূত তথ্য তথা ভাষা অংশগ্রহণ সাংগঠনিক নৈরাজ্যের বৈশিষ্ট্য। অর্গানাইজড অ্যানার্কি, যেটাকে আমরা বলছি সাংগঠনিক নৈরাজ্য। সংগঠনের সীমারেখা ফলত হয়ে ওঠে অত্যন্ত অনিশ্চিত ও পরিবর্তনশীল। গ্রাহক ও সিদ্ধান্তকারীরা পছন্দগুলি এত তাড়াতাড়ি পরিবর্তন হয়, খুব কুইকলি চেঞ্জ হয়ে যায়। যুক্তিসিদ্ধ পদ্ধতির বিকল্প কর্মকর্তার মধ্যে থেকে সর্বাধিক পরিতৃপ্তদায়ক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয় বলে এই ধারণার প্রতীক্ষিত বলা বলে মনে করেন। এদের মতে জঞ্জালের আধারে যেমন পরিত্যক্ত পদার্থ জড়ো হয়, তেমনি সমস্যা ও তার সমাধান সূত্রগুলোও জমা হয়। এইভাবে নানা ধরনের সমস্যা সমাধানগুলো
প্রাপ্ত আধারে ক্যানের ভেতরে জমা মিশ্রিত হতে থাকে এবং ব্যবস্থার উপযোগিতা নির্ভর করে কত দ্রুত মিশ্রিত সমস্যা আর সমাধান সূত্র থেকে সিদ্ধান্ত উৎপন্ন হয় তার উপরে। তবে এই পদ্ধতি পেছনের দিকে তাকায় বলে বাস্তব পরিস্থিতিতে অনেক সময় অকার্যকর বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলে সিদ্ধান্তের উপযোগিতা থাকে না। তাই জনপ্রশাসকেরা এই পদ্ধতি উপযোগী নয় এইরকম বলে সমালোচনা করেন। তারপরের চ্যাপ্টার আমরা চাচ্ছি আধুনিক। এবারে প্রথমে ইন্ট্রোডাকশন কি আধুনিক সংস্থাতে এখন আমরা লক্ষ্য করছি তার বিপুল উন্নতির বহর, জটিলতা, কাজের পরিমাপ যত দিন দিন যাচ্ছে জটিল হচ্ছে, তার কাজের বহর বাড়ছে, আর সেটাকে একটা নির্দিষ্ট কাঠামোর ভেতরে একীভূত করা খুবই প্রয়োজন। এটা জানার জন্য আমাদের একটা কি ধারণাগত ভিত্তি তৈরি করা দরকার প্রশাসনের উন্নতির জন্য। এই ইউনিটটি আমাদের সেই সবই দুটি ধারা নিয়ে আলোচনা করব। প্রথমটি কি সংগঠন একটি ব্যবস্থা বা সিস্টেম, হ্যাঁ, এবং দ্বিতীয়টি কি সামাজিক মনস্তাত্ত্বিক ধারা, সোশিও সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। এই দুটো ধারা নিয়ে এই দুটোতেই এই দুটো ধারাই সংস্থাকে সম্পূর্ণ হিসাবে ব্যাখ্যা করে দেন, কমপ্লিট, আর আংশিক কোনো ব্যবস্থা বলে নয়। এমফাসাইজড অন কি হোলিজম, মূল কথা হোলিজম নিয়ে এই দুই ধারা আমাদের অ্যাপ্রোচটা এগিয়ে নিয়ে গেছে। নট মেইনলি ফোকাস অন এ সিঙ্গেল পার্ট, কোনো অংশ নয়, অর্গানাইজড ওয়েতে কোনো অংশের নিয়ে চলে না। হোলিজম পুরো তত্ত্ব, পুরো ব্যবস্থা ঘিরে আমাদের এই তত্ত্ব আলোচনা করে। এই ধারণা দুটি অনেক তত্ত্ব দিয়েছেন, কারা? অনেকে দিয়েছেন, যে সমস্ত তাত্ত্বিক আছেন অনেকে এই দুটো ধারণার উপরে তত্ত্ব দিয়েছেন। তবে আমরা চেস্টার বার্নার্ডকে সিস্টেম অ্যাপ্রোচ অনুসারে আলোচনা করব, আর আব্রাহাম ম্যাসলোকে হিয়ারার্চি অফ নিডস, প্রয়োজনের ধাপ অনুযায়ী ব্যবস্থা, আর ফ্রেডরিক হার্বাজ এবং ডগলাস ম্যাকগ্রেগরকে সামাজিক মনস্তাত্ত্বিক ধারা নিয়ে আলোচনা করব। প্রথমে সিস্টেম অ্যাপ্রোচ বা ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাংগঠনিক বাস্তবতার বিশ্লেষণ করা হয়েছে, যেমন কাঠামোগত দিক, কৌশলগত দিক, মানবিক দিক, সামাজিক দিক, মনস্তাত্ত্বিক দিক ইত্যাদি। ব্যক্তিগত বিশ্লেষণ থেকে বিভিন্ন তত্ত্বের উদ্ভব হয়েছে এবং সংগঠনকে সামগ্রিকভাবে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে। সাম্প্রতিককালে বৈজ্ঞানিক জ্ঞানের প্রসারের দরুন বৈজ্ঞানিক জ্ঞানের সমন্বয় সাধনের জন্য ব্যবস্থামূলক তত্ত্বের উদ্ভব হয়েছে, সিস্টেম থিওরি। ব্যবস্থামূলক মতবাদের উদ্ভব হয়েছে জীবজগতে। বিখ্যাত জীববিজ্ঞানী লুডউইগ ভন বাটারফ্লাই 1901 থেকে 1972 ওনার জীবনীপঞ্জি, এই মতবাদের স্রষ্টা। সনাতন জ্ঞান বিশেষ বিশেষ বিষয়ে গড়ে উঠেছে। অনেক সময় বিভিন্ন বিষয়ে সমরূপ ধারণার উদ্ভব হয়েছে, কিন্তু ওসবের সমন্বয় সাধনের কোনো চেষ্টা করা হয়নি। আধুনিক বিজ্ঞানের মূল সমস্যা হলো বিভিন্ন বিজ্ঞানের মধ্যে গতিশীল সমন্বয় সাধন সম্প্রসারিত করা। সাধারণ ব্যবস্থামূলক মতবাদ হলো বিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে একত্র করার প্রয়াস এবং বিভিন্ন ব্যবস্থা সম্বন্ধে একটা ব্যাপক সমষ্টিগত ধারণা প্রদান করা। তবে ব্যবস্থা কি? তো ব্যবস্থাটা কি? সিস্টেম কাকে বলে? সিস্টেম কি? বিষয়সমূহ যদি এমনভাবে বিন্যস্ত হয় যার দরুন তাদের সার্বিক ঐক্য বা জৈব অখণ্ডতার সৃষ্টি হয়, তাহলে তাকে ব্যবস্থা বলে। ইংরেজিতে বললে এ সিস্টেম ইজ এ সেট অর অ্যারেঞ্জমেন্ট অফ থিংস সো রিলেটেড অর কানেক্টেড অ্যাজ টু ফর্ম এ ইউনিটি অর্গানিক হোল। সুতরাং ব্যবস্থা হলো একটি ঐক্যবদ্ধ অখণ্ডতা যার বহু পরস্পর নির্ভরশীল অংশ বা উপবিভাগ আছে, সাবসিস্টেম আছে। ব্যবস্থার চিহ্নিত সীমানা আছে, বাউন্ডারি, যা তাকে পার্শ্ববর্তী পরিবেশ থেকে পৃথক করে আর যার সঙ্গে তার প্রতিক্রিয়া ঘটে, এনভায়রনমেন্টের সাথে প্রতিক্রিয়া। ব্যবস্থা হচ্ছে খোলা বা বন্ধ দু ধরনের হতে পারে। জৈব এবং সামাজিক ব্যবস্থা খোলা ব্যবস্থা এই অর্থে যে পরিবেশের সঙ্গে তাদের সর্বদাই পারস্পরিক ক্রিয়া চলছে,
কিন্তু ভৌত এবং যান্ত্রিক ব্যবস্থা বন্ধ ব্যবস্থার কারণ পরিবেশের সঙ্গে কোনো পারস্পরিক ক্রিয়া হয় না। কোনো ব্যবস্থা ক্ষেত্র সম্পর্কে ধারণ করতে হলে তার সীমানা জানা প্রয়োজন। ভৌত যান্ত্রিক ব্যবস্থা সীমানা সহজেই চিহ্নিত করা যায়, কিন্তু সামাজিক সংগঠনের সীমানা বুঝতে হবে বাস্তব অবস্থার কার্যবলীর ভিত্তিতে। বদ্ধ ব্যবস্থার প্রবণতা হলো বিশৃঙ্খলার প্রতি, আর খোলা ব্যবস্থার প্রবণতা হলো উচ্চতর সংগঠন পর্যায়ের দিকে। অধিকাংশ সামাজিক ব্যবস্থা হলো দ্বিতীয় শ্রেণীর। সংগঠনের আভ্যন্তরীণ প্রসারণের দরুন এতে প্রসার ঘটে এবং অধিকতর বেসিসীকরণের দরুন সাংগঠনিক জটিলতা বৃদ্ধি পায়, ডিভিশন অফ লেবারের জন্য, স্পেশালাইজেশনের জন্য। জটিল সরকারি সংগঠন যার ব্যাপক কাঠামো আছে এবং যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ দৃঢ়ভাবে সংবদ্ধ, তার আলোচনায় ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গি বিশেষ উপযোগী। পরিবেশ থেকে উপাদান মানে ইনপুট সংগ্রহ করে তাকে উৎপাদনে মানে আউটপুটে রূপান্তরিত করে খোলা ব্যবস্থা। সংগঠন তার অস্তিত্ব রক্ষা করেও সম্প্রসারিত হয়। উপাদানকে উৎপাদনের রূপান্তরীকরণ প্রক্রিয়ার সাহায্যে সংগঠন বেঁচে থাকে আর বৃদ্ধি পায়। ব্যবস্থামূলক দৃষ্টিভঙ্গি আমাদের সংগঠন সম্পর্কে এক অখণ্ড ধারণা দেয় এবং এর সাহায্যে সংগঠনের বিভিন্ন অংশ তাদের পারস্পরিক প্রতিক্রিয়াও বোঝা যায়। তাহলে সিস্টেম থিওরিটা কিরকম যাবে? প্রথমে ইনপুট হলো, সেটাকে প্রসেস করলো, তারপরে আউটপুট পেলাম আমরা, এবং তার ফিডব্যাক চলে যাবে ইনপুটের কাছে, এবং এই সমস্ত রসদগুলো কোথা থেকে পাবে? সে এনভায়রনমেন্ট থেকে পাবে। এটা হচ্ছে একটা সিস্টেম থিওরির এটা একটা মোটামুটি কাঠামো। সংগঠনে একটি অর্গানাইজেশন অ্যাজ এ সিস্টেম, ব্যবস্থা দৃষ্টিভঙ্গি সংগঠনকে দেখে একটি ব্যবস্থা বা সিস্টেম হিসাবে এটি পুরো সংগঠনকে গুরুত্ব দেয়, কোনো নির্দিষ্ট অংশ বা একটি অংশকে নিয়ে চলে না। সংগঠন একটি ব্যবস্থা হিসেবে দেখা হয় যেটি একটি বৃহৎ ব্যবস্থা, তার মধ্যে অনেক অন্তর্ভুক্ত সাব সিস্টেম আছে বা অংশ আছে যেগুলি একে অপরের সাথে সম্পর্কযুক্ত তাদের নির্দিষ্ট কাজকর্মের জন্য। তারা একসাথে বৃহৎ ব্যাপার কার্য সম্পাদন করে। সংগঠনের একটি নির্দিষ্ট সীমানা আছে, যেহেতু এটি একটি ব্যবস্থা বা সিস্টেম, তাই এরা পরিবেশের থেকে ইন্টারঅ্যাক্ট বা মিথস্ক্রিয়া করে। সংগঠনের বাইরের পরিবেশকে বলে সুপ্রা সিস্টেম। এগুলি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কৌশল সম্বন্ধীয়। সংগঠন একটি খোলা ব্যবস্থা এবং এটি সব সময় ক্রমাগত যোগাযোগ এবং বিভিন্ন বিষয় বিনিময় করে চলেছে, ইন্টারাকশন করে চলেছে, এক্সচেঞ্জ করে চলেছে পরিবেশের সাথে। এই মিথস্ক্রিয়াতে বা ইন্টারাকশনে পরিবেশ থেকে পাওয়া ইনপুট প্রসেস করে এবং আউটপুট দেয়, যেটা পরিবেশে সংগঠনকে খোলা ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করার সময় থমসন লক্ষ্য করেছিলেন যে জটিল সংগঠন হলো এক সেট অন্তঃসম্পর্কযুক্ত পার্টস যেগুলো একসাথে একটি সমগ্র ব্যবস্থাকে সৃষ্টি করেছে। প্রত্যেকটি অংশ কিছু না কিছু সমগ্র ব্যবস্থার অবদান রেখে চলেছে এবং সমস্ত ব্যবস্থা থেকে কিছু না কিছু গ্রহণ করছে, যেটা বৃহৎ পরিবেশের সাথে অন্তঃসম্পর্কযুক্ত। তাই খোলা ব্যবস্থাকে এক চলমান ব্যবস্থা, সুযোগ সন্ধানী ও চ্যালেঞ্জ ভারসাম্য রেখে চলে, ইকুইলিব্রিয়াম। সেই রকম সংগঠনে একটি পরিবর্তনশীল ব্যবস্থা, সুযোগ সৃষ্টিকার এবং চ্যালেঞ্জ নেবার উপযোগী ব্যবস্থা হলো একটি বৃত্তীয় মানে সাইক্লিক সিস্টেম। সব সময় বেঁচে আছে, ক্রমান্বয়ে নিবেশ করে ইনপুট দিয়ে তার রূপান্তরে, তার উৎপাদনে তিন ধরনের নিবেশ সংগঠন সুপ্রা সিস্টেম থেকে গ্রহণ করে, যেমন কাঁচামাল, শক্তি, এনার্জি, তথ্য। নিবেশ বা ইনপুট রূপান্তরিত হয় উৎপাদনে বা আউটপুটে। সংগঠনের মানুষ ও মেশিন দ্বারা এরা উৎপাদনে পরিবর্তিত হয়। সংগঠন উৎপাদন সামগ্রী রপ্তানি করে সেগুলি সেখানেই রূপান্তরিত হয়েছে, আর কি উৎপাদন পরিবেশে ফিরে আসে পুনরায় আমদানির তাগিদে। একদম পুরো সাইক্লিক ওয়েতে এই কাজকর্মগুলো সংঘটিত হচ্ছে। সিস্টেমেটিক চেস্টার বার্নার্ডের মতবাদ হচ্ছে, চেস্টার আর্লিং বার্নার্ড একজন আমেরিকান বিজনেস এক্সিকিউটিভ এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তার কাজের মধ্যে ব্যবস্থাপনা তত্ত্ব এবং কি সাংগঠনিক তত্ত্ব খুব জনপ্রিয়তা পেয়েছিল। তার বিখ্যাত বই দি ফাংশনস অফ এক্সিকিউটিভ 1938 সালে লেখা এই বইটিতে তিনি ব্যবস্থাপনার তত্ত্ব, সংগঠন কার্যবাহী কি কাজ সেটা ব্যাখ্যা করে গেছে। তার লেখাগুলি মানবিক সংগঠনের উপর খুব গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিল।
তার ব্যবস্থাপনার বিশ্লেষণের উপর লেখাগুলি সামাজিক ব্যবস্থাপনার পদ্ধতি হিসাবে ধরা হয়। বার্নার্ড সংগঠনকে কি বলেছিলেন? বিনিময়ের ব্যবস্থা হিসাবে দেখেন, এক্সচেঞ্জে, যেখানে প্রত্যেক সদস্যের কিছু কিছু অবদান থাকে এবং বিনিময়ে কি সংগঠন থেকে তারা প্রত্যেকেই কিছু পেয়ে থাকেন। নিজ নিজ অবদান সাংগঠনিক প্রতিষ্ঠান এই দুয়ের মূল্যায়ন করে যদি একজন সদস্য যদি দেখে যে সংগঠন থেকে সে যা পাচ্ছে তার নিজের অবদানের চেয়ে বেশি কিনা, বেশি হলে তবেই সেই সংগঠনে থাকে, অন্যথায় সে কি করবে? সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। দি ফাংশনস অফ এক্সিকিউটিভে তার পরিণত চিন্তাধারা এবং অর্থনীতি, মনোবিজ্ঞান সংশ্লিষ্ট ক্ষেত্রে তার আগ্রহ প্রকাশ পেয়েছে। ম্যারি পার্কার ফরেটের মতো তিনিও সংগঠনকে একটি সমাজ ব্যবস্থা হিসাবে দেখেছেন। বার্নার্ডের মতে রীতিসিদ্ধ সংগঠন হলো দুই বা ততোধিক ব্যক্তির কার্যাবলী সচেতনভাবে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা। সিস্টেম অফ কনসাসলি কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটিস or forces of two or more persons। বার্নার্ড সংগঠনের ভারসাম্যের মতবাদের আবিষ্কর্তা। তিনি বলেন যে সংগঠনের অংশগ্রহণকারী ব্যক্তিদের অবদান ও সন্তুষ্টির মধ্যে ভারসাম্য বজায় রেখে সংগঠন বেঁচে থাকে। দক্ষতার ধারণা প্রসঙ্গে বার্নার্ড বলেন যে সদস্যগণ সংগঠনের কাজে অংশগ্রহণ করে কারণ তারা বাস্তব সুবিধা লাভ করে অথবা তারা মনে করে যে তারা বিশেষ কোনো সুবিধা পাচ্ছে, অতএব পার্থিব সুবিধা এবং মনস্তাত্ত্বিক পুরস্কার উভয়ই সমান গুরুত্বপূর্ণ। সংগঠনের দক্ষতা বাড়াতে সন্তুষ্টির উপর নির্ভর করে, সুতরাং তা ব্যক্তিগত ব্যাপক আর কার্যকারিতা এফেক্টিভনেস সাংগঠনিক সাধারণ উদ্দেশ্য পূরণের সঙ্গে সম্পর্কযুক্ত। বার্নার্ড ইনফর্মাল বা ঘরোয়া সংগঠনের উল্লেখ করেন। ইনফর্মাল অর্গানাইজেশন, ইনফর্মাল কারণ এবং রীতিসিদ্ধ কাঠামোয় তার তাৎপর্য লক্ষ্য করেন। বার্নার্ডের মতে কি কর্তৃত্বের মতবাদ ওয়েবারের ধারণা থেকে সম্পূর্ণ পৃথক। বার্নার্ডের মতে কর্তৃত্ব হলো অধস্তন কর্মী কর্তৃক সুপারভাইজারকে ঊর্ধ্বতন ভূমিকার স্বীকৃতি। অধস্তন কর্মী কর্তৃক কর্তৃত্ব গ্রহণ ও তদনুসারে কাজ করা হলে সাংগঠনিক কর্তৃত্ব সমর্থিত হয়। বার্নার্ড বলেন ব্যক্তি সংসরণকে মানে কমিউনিকেশন কর্তৃত্বমূলক বলে মনে করা যায় যদি এই শর্তগুলি পূরণ করা হয়। যেমন ব্যক্তি সংসরণ বুঝতে 2 নম্বর সিদ্ধান্ত গ্রহণের সময় সে বিশ্বাস করে যে এটা সাংগঠনের উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ নয়। সিদ্ধান্ত গ্রহণে সে বিশ্বাস করে যে ওটা তার ব্যক্তিগত স্বার্থের পরিপন্থী নয় এবং সে দৈহিক ও মানসিক দিক থেকে তা পালন করতে সমর্থ। এবারে কি আসছি আমরা মোটিভেশন মানে অনুপ্রেরণা। এই সম্পর্কে বার্নার্ড একমত হলে মুষ্টিমেয় কিছু লোকের কথা বাদ দিলে বলা যায় যে জীবন ধারণের স্তরের ঊর্ধ্বে পার্থিব পুরস্কার ব্যক্তিকে অনুপ্রাণিত করে না। অধিকাংশ লোক পার্থিব পুরস্কারের জন্য অধিকতর পরিশ্রম করতে রাজি হয় না। বার্নার্ড অর্থনৈতিক উদ্দেশ্যকে ছোট করে এবং মনোরম কাজের পরিবেশ, কার্যক্ষেত্রে সন্তোষজনক মিলন, অংশগ্রহণের সুযোগ, ক্ষমতা, বিশেষ খ্যাতি, কর্মগত দক্ষতার জন্য গর্ববোধ ইত্যাদিকে বড় করে দেখেছিলেন। সংগঠনে অংশগ্রহণকারীরা সংসরণে কমিউনিকেশনের শর্ত খোঁজে এবং সঙ্গদানের সুযোগ প্রদান করে। বার্নার্ড একজন পরিপূর্ণ আচরণবাদী লেখক। তিনি অনুপ্রেরণার মানে মোটিভেশনের উপায় হিসাবে প্ররোচনায় প্রয়োগের কথা স্বীকার করেন না। বার্নার্ড সাংগঠনিক নেতৃত্বে বিশ্বাসী। তার মতে এটাই সাংগঠনিক ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক মনোবিজ্ঞানের পন্থা সোশিও সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ। সামাজিক মনোবিজ্ঞানের বিভিন্ন সংগঠনের তত্ত্বকে ব্যাখ্যা করা যায়, যেখানে মানবীয় পথে সংগঠনের কাজকর্মকে ব্যাখ্যা করা হয়। এটি একটি প্রায়োগিক বিজ্ঞান। আচরণবাদী লেখকদের মনোবিদ্যা, সমাজবিদ্যা, নৃতত্ত্ব ইত্যাদি বিষয়গুলির প্রায়োগিক কৌশল এখানে নেওয়া হয়। সামাজিক মনোবিজ্ঞান ধারায় চিন্তাবিদরা সংগঠনে মানব সম্পদের আচরণকে ব্যাখ্যা করে বিভিন্ন তত্ত্ব দিয়েছে। একটি সংগঠনের ভালো মন্দ সব মানুষজনের উপরে নির্ভর করে। এগুলি সচরাচর সংগঠনের মানুষদের তাদের আচার ব্যবহার ইত্যাদি নিয়ে গঠিত।
এই ইউনিটে আমরা কি পড়ছি? আব্রাহাম ম্যাসলো, ডগলাস ম্যাকগ্রেগার এবং ফ্রেডরিক হার্টবাজের প্রধান প্রধান তত্ত্বগুলি আমরা আলোচনা করব। মনোবিজ্ঞানের এগুলো সবই মনোবিজ্ঞানের পর্যায়ে পড়ে। তো প্রথমে ম্যাসলোর কি ক্রমোচ্চ স্তর তত্ত্ব, ম্যাসলোর হায়ারার্চি অফ নিডস থিওরি, খুব ইম্পর্টেন্ট। আব্রাহাম ম্যাসলোকে মানবতাবাদী মনোবিজ্ঞানের জনক হিসাবে গণ্য করা হয়। তার কার্যস্থলে প্রেষণা, অনেকে বলে প্রেষণা বলে বা মোটিভেশনের তত্ত্ব বিখ্যাত। এই প্রয়োজন কি ক্রমোচ্চ স্তর তত্ত্ব থিওরি প্রেষণার অবধারণাগত দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ মডেল। ম্যাসলোর মতে কি যে কোনো সংগঠনের কর্মীদের অনেক কিছুর প্রয়োজন থাকে, সেই প্রয়োজনগুলোকে মানে ক্রমোচ্চ স্তরে বিন্যাস করা সম্ভব। নিচের থেকে ওপরে উঠতে থাকলে প্রয়োজনগুলো অনেকটা এরকম দেখা হবে। যেমন কি প্রথমে কে করবে? প্রথমে তার শারীরিক প্রয়োজন, যেমন ক্ষুধা, তৃষ্ণা, এসবগুলো কি ইত্যাদি, এই সমস্ত সাইকোলজিক্যাল নিডস, ব্রেথিং, থার্স্ট, হাঙ্গার, স্লিপ, এসবগুলো আসে। তারপরে এসবগুলো পূর্ণ হলে মানুষ কি চায়? সুরক্ষা সম্পর্কিত প্রয়োজনীয়তা, যেমন বিপদের থেকে সুরক্ষা, নিড ফর সেফটি, সিকিউরিটি, স্ট্যাবিলিটি, ফ্রিডম ফ্রম ফিয়ার, এইসবগুলো। এগুলো পূর্ণ হলে তখন নেক্সট স্টেজে মানুষ যায়, তার প্রয়োজনগুলো কি পড়ে? সামাজিক প্রয়োজন, যেমন বন্ধুত্ব, তাই তো, লাভ, বিলঙ্গিংনেস, এই সমস্ত নিডস। তাই যেমন গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশন, এই সবগুলো। চতুর্থ নম্বর কি? সম্মানজনিত প্রয়োজন, যেমন আত্মমর্যাদা, আত্মপ্রতিষ্ঠা। তৃতীয় নম্বর পূর্ণ হয়ে গেছে, চতুর্থ নম্বরে এসে ওইগুলো পূরণ হওয়ার পরে আমরা তখন এইটা চাইবো কি? সম্মানজনিত প্রয়োজন, যেগুলো আত্মমর্যাদা, আত্মপ্রতিষ্ঠা। তার মানে এগুলোকে কি বলছি আমরা? ইংরেজিতে বলি আমরা এস্টিম নিড। চতুর্থ নম্বর ধাপে যে প্রয়োজনগুলো সেগুলোকে আমরা, যেমন অ্যাচিভমেন্ট, রেকগনিশন, ডিগনিটি, এই সমস্ত। আর পঞ্চম ধাপে গিয়ে, শেষ ধাপে গিয়ে কি আমরা একটা নিজস্বতা প্রতিষ্ঠা করার একটা প্রয়োজনীয়তা থেকে যাচ্ছে, যেমন সৃজনশীলতা, হ্যাঁ, অ্যাকচুয়ালাইজেশন নিড, এটাকে ম্যাসলো বলেছেন নিড ফর দ্য সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই প্রয়োজনগুলো পরস্পর সম্পর্কযুক্ত। প্রথম দিকের প্রয়োজনগুলো সাধারণ প্রয়োজন, লোয়ার লেভেল নিডস বলা যেতে পারে, আর পরের দিকের প্রয়োজনগুলোকে উচ্চতর প্রয়োজন বা হায়ার লেভেল নিডস বলা হয়। নিম্ন স্তরের প্রয়োজনগুলো মিটে গেলে উচ্চ স্তরের প্রয়োজনগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন ব্যক্তি এমনি ভাবেই তো অনুপ্রাণিত হয়, এক একটা করে যখন যাবে সেগুলো নিড পূর্ণ হলো, অপর স্টেপে গেল, পরের ধাপে গেল, এরকম করে করে তো উচ্চ স্তর অব্দি পৌঁছতে থাকে একজন মানুষ তার প্রয়োজন। একজন ব্যক্তি যত বেশি পরিণত হয়ে উঠবে, মনস্তাত্ত্বিক উত্তরণ যত বেশি হবে, তত বিভিন্ন ধরনের প্রয়োজন মধ্যে পরিবর্তন ঘটবে এবং প্রেষণার ক্ষেত্রে পরিবর্তন আসবে, মোটিভেশনের ক্ষেত্রে পরিবর্তন আসবে। এবারে আমি সংক্ষেপে বলবো ম্যাকগ্রেগারের এক্স থিওরি এবং ওয়াই থিওরি। এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব। ম্যাকগ্রেগার থিওরি অফ এক্স, থিওরি অফ ওয়াই। প্রখ্যাত মার্কিন চিন্তাবিদ ডগলাস ম্যাকগ্রেগার তার হিউম্যান সাইড অফ এন্টারপ্রাইজ, কবে? 1960 সালে প্রকাশিত গ্রন্থে মানুষের প্রকৃতি, আচরণ, মানসিকতার উপরে ভিত্তি করে এক্স ও ওয়াই তত্ত্ব প্রদান করেন। এর একটি এক্স তত্ত্ব, অপরটি ওয়াই তত্ত্ব পরিচয় হিসাবে পরিচিত। এক্স তত্ত্বে তিনি এক শ্রেণী মানুষের চিন্তা ভাবনা ও আচরণকে ইতিবাচক দিক থেকে বিবেচনা করেছেন। ম্যাকগ্রেগার প্রদত্ত দুটি তত্ত্বের মাধ্যমে ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠান নিয়োজিত মানের সম্পদের ক্ষেত্রে দুটি ফুটে ওঠে। এক্ষেত্রে তার সুস্পষ্ট বক্তব্য হলো কি, যে ব্যবস্থাপকগণ তার অধিষ্ঠানদের যে দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেন, তাদের নিকট থেকে কাজ আদায় তারা সে ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। এবার আমরা এই দুটো তত্ত্বের ধারণাগুলো কি, সেগুলো তো আগে কাকে কি ভাবছি আমরা, সেরকম ভাবে তাদের পরিচালনা হবে। তো এক্স তত্ত্ব ধারণাতে কি, এই তত্ত্ব অনুযায়ী ব্যবস্থাপকগণ অধস্তন কর্মীদের কি চোখে দেখে, তাদের অবজ্ঞা করা হয়। এক্ষেত্রে অধস্তন কর্মীদের মানসিকতা বলে অত্যন্ত নিম্নমানের বলে বিবেচনা করা হয়। তাই তাদের নিকট থেকে কাজ আদায়করণে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হয়। এসপি রবিনসন, এম কল্ট্রার এর ভাষায় এক্স তত্ত্বের ধারণা এরূপ যে কর্মীরা কাজ অপছন্দ করে, অলস, দায়িত্ব এড়িয়ে চলে এবং তাদেরকে কার্য সম্পাদনে বাধ্য করতে হয়, ফোর্স
ফোর্স দিতে হয়। ম্যাকগ্রেগার প্রদত্ত তত্ত্ব অনুযায়ী কর্মীদের আচরণ সম্পর্কে যে ধারণা করা হয় সেগুলি হলো 1, 2, 3 করে আমি বলছি। যে মানুষের সহজাত প্রবৃত্তি যে তারা কাজকে অপছন্দ করে এবং সুযোগ পেলে কাজ ও দায়িত্ব এড়িয়ে চলে। 2 নম্বর, যেহেতু মানুষের কাজের প্রতি অনীহা রয়েছে, সেগুলি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে শাস্তি প্রয়োগের ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে তাদের নিকট কাজ আদায় করিয়ে নিতে হয়। 3 নম্বর কি, সাধারণত মানুষ দায়িত্ব এড়িয়ে চলতে চায়, তাদের উচ্চাকাঙ্ক্ষা কম ও নিরাপত্তার অভাব বোধ করে এরা। 4 কি, সাধারণত মানুষ বরাবরই নির্দেশিত ও নিয়ন্ত্রিত হতে চায়, মানে আমাকে কেউ ডিরেকশন দেবে, আমাকে কন্ট্রোল করবে, এই সব ধারণা সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা ঢুকে থাকে। আর 6 নম্বর, আর পরের ধাপটা কি বলছে, পরের নামটা, সাধারণত মানুষ নতুন ধ্যান ধারণা গ্রহণের ক্ষমতা খুবই কম, নতুন কিছু জিনিস আমি যা গতানুগতিক সেগুলোই চালু, এবং তারা পরিবর্তনকে সহজে মেনে নিতে চায় না। যে কোনো এক্স থিওরির লোকেরা পরিবর্তনকে সহজে মেনে নিতে চায় না। আর শেষে কি, কর্মী সততার অভাব আছে এবং তারা স্বভাবতই অলস, কর্ম এবং উদ্যোগ গ্রহণে অনুৎসাহী। এই তত্ত্ব। এবার ওয়াই তত্ত্বের ধারণা কি, এ তত্ত্বে অধস্তন কর্মীদের যথেষ্ট মূল্যায়ন করা হয়। এক্ষেত্রে কর্মীদের ব্যবস্থাপনায় অংশীদার হিসাবে, পার্টিসিপেন্ট হিসাবে, মানে তাদেরকে একজন কো ওয়ার্কার হিসাবে নেওয়া হয়, মানে একসাথে কাজ করবে, এরকম ধরনের পার্টিসিপেন্ট। আর কর্মীদের নিকট থেকে কাজ আদায় করণে ব্যবস্থাপনা সুষ্ঠু কার্য পরিবেশ নিশ্চিতকরণের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। এসপি রবিন্স এবং এম কাল্টার এই তত্ত্ব সম্পর্কে বলেন, ওয়াই তত্ত্বের ধারণা এরূপ যে কর্মীরা সৃষ্টিশীল, দায়িত্ব পেতে চায় এবং কি আত্মনির্দেশন করে, নিজেদেরকে মোটিভেট করে, আত্মনির্দেশন করে, সেলফ ডিরেকশন অনুশীলন করতে পারে। ম্যাকগ্রেগারের দৃষ্টিতে ওয়াই তত্ত্বের ব্যবস্থাপনা অধস্তন কর্মীকে সম্পর্কে যে ধারণা পোষণ করে তার নিম্নরূপ। কি বলছে এখানেও আলাদা আলাদা করে আমি বলি। কার্য পরিবেশ অনুকূল থাকলে সাধারণত মানুষ খেলার মতোই কাজে দৈহিক ও মানসিক প্রচেষ্টা চালায়। তারপরে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে উৎপাদনের জন্য শুধু কর্মীদেরকে বাহ্যিক নিয়ন্ত্রণ ও শাস্তি ভয় ভীতি দেখানো হয় না, বরং কি প্রতিশ্রুতি দিয়ে থাকলে উদ্দেশ্য অর্জনে তারা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ ও নির্দেশনা প্রদান করবে। উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতির মাত্রা এবং পরক্ষণ প্রকৃতির অনুপাতের উপর ভিত্তি করে মানুষ তাদের উদ্দেশ্য অর্জনে পরস্পর সম্পৃক্ত হয়। বিশেষ শর্তের অধীনে মানুষ শুধু দায়িত্বই গ্রহণ করে না, বরং তারা দায়িত্ব অনেক সময় খুঁজেও বেড়ায়। তো ওয়াই তত্ত্বে এই সমস্ত তত্ত্ব দিয়েছে। তো সাংগঠনিক আরো পরে উমতে আমি বলছি যে সাংগঠনিক সমস্যা সমাধানে সামর্থ্য প্রয়োগ করতে উচ্চমানের কল্পনা শক্তি, সৃজনশীল শক্তির ব্যাপক প্রয়োজন। তাই জনগণের মাঝে ক্ষমতা সেভাবেই বন্টন করতে হবে। আধুনিক শিল্প জীবনে একজন সাধারণ মানুষের জ্ঞান ও কর্মদক্ষতার মাত্র সামান্য অংশই কাজে লাগানো সম্ভব হয়। এবারে হার্টবার্গের 2 ফ্যাক্টর থিওরি। হার্টবার্গ ইনিও সামাজিক মনোবিজ্ঞানের উপরে তত্ত্ব দিয়েছেন, মোটিভেশনের। ফ্রেডরিক হার্টবার্গের প্রেরণা সম্পর্কিত মডেল বা মোটিভেশন সম্পর্কিত মডেলটি স্বাস্থ্য ও প্রেরণা তত্ত্ব, হাইজিন আর মোটিভেশন নামে পরিচিত। হার্টবার্গের মতে কি, প্রেরণা মোটিভেশনকে দুটি দিক থেকে আলোচনা করা উচিত, স্বাস্থ্য ও প্রেরণা। মোটিভেটর স্বাস্থ্য একটা হচ্ছে, স্বাস্থ্য হচ্ছে আর একটা হচ্ছে প্রেরণা। স্বাস্থ্য উপাদান হিসাবে তিনি যেগুলোকে গণ্য করেছিলেন সেগুলো কি, স্বাস্থ্য উপাদান হিসাবে তিনি যে গণ্য করেছিলেন সেগুলো কি, সংগঠনটির প্রকৃতি, নেচার অফ অর্গানাইজেশন, সংগঠনের নীতি আর কি প্রশাসনিক ব্যবস্থা, কর্মক্ষেত্রে যে ধরনের তদারকি হয়, আর কর্মক্ষেত্রের পরিস্থিতি, পারস্পরিক সম্পর্ক, বেতন ভাতা ইত্যাদি, সম্মান সুরক্ষা, এই সব কি হার্টবার্গ কি বলেছিলেন, এগুলো তার মতে যদি আমরা থাকে যে অর্গানাইজেশনে
সরাসরি ভাবে মোটিভেশন বা প্রেরণা বাড়ায় না, এগুলো কিন্তু মোটিভেট করে না। কিন্তু না থাকলে কর্মীদের সন্তোষজনক কাজ পাওয়া যাবে না, মানে থাকলে ভালো, না থাকলে কি ভালোভাবে কাজ পাওয়া যাবে না। কিন্তু এটা যে তাদেরকে মোটিভেট করে, প্রেরণা বাড়ায়, তা নয়। তাহলে এগুলো হচ্ছে থাকতে হবে। এগুলো হলে ডিসস্যাটিসফ্যাকশন হবে না, মানে অসন্তুষ্টকারী উপাদান, মানে এগুলো যদি না থাকে তাহলে ডিসস্যাটিসফ্যাকশন হবে, বা আমরা বলতে পারি ডিসস্যাটিসফায়ার। এগুলো অসন্তুষ্টকারী উপাদান, এগুলো বলতে পারি। আর হার্জবার্গের, হ্যাঁ, তা হার্জবার্গের প্রেরণা বা মোটিভেশন তত্ত্বে কিছু বিষয়গুলির ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব বিষয়গুলির ওপর যেমন মোটিভেশন ফ্যাক্টর কোনগুলো, যেমন কার্য সাধন, আমি কমপ্লিট করব কাজ, আমার যদি কাজটা কমপ্লিট করতে পারি, আমার উদ্দেশ্য সফল হয়, তাহলে সেটা একটা মোটিভেটিং ফ্যাক্টর। আমি যেটাতে হাত দিলাম কাজটা সম্পাদন করতে পারলাম। তারপরে কি স্বীকৃতি, আমাকে কেউ যদি রিকগনাইজ করে, আমার কাজে কেউ যদি রেকগনিশন দেয়, তাহলে আমার সন্তুষ্টি আসবে, আমি মোটিভেট হব কোম্পানিতে ভালো কাজ করার ব্যাপারে। প্রথমটা হলো কার্য সাধন, দ্বিতীয়টা হলো কি আমাকে স্বীকৃতি। আর তারপরের স্তরে কি আসছে, আমার পার্সোনাল ডেভেলপমেন্ট, আমার নিজের কর্মজীবনের উন্নতি, আমার বৃদ্ধি, আমার কি রকম বৃদ্ধি হবে, কোম্পানি থেকে আমার কতটা আমি আমার নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমার কাজকর্মটাকে কত উন্নত স্তরে নিয়ে যেতে পারবো, এই সব জিনিসগুলো উন্নতি হবে, আমার উন্নতি, আমার প্রমোশন ডাইরেক্টলি না, প্রমোশন আমার কতটা আমাকে মোটিভেট করবে, বৃদ্ধি, এই সমস্ত গুলো আমার কাজটা কেমন, আবার কাজটার প্রকৃতি, এবং সেটাও একটা আমার আকর্ষণ। কাজটা আমার মনের মতো হলে পরে আমি নিশ্চয়ই মোটিভেট হব। এমন কোনো কাজ যেটা আমাকে মোটিভেট করবে না, সে কাজ নিশ্চয়ই মোটিভেটার নয়, সেটা বরঞ্চ আমার ডিসস্যাটিসফায়ার। তো কাজের আকর্ষণ, এগুলোকে আমাকে রেসপন্সিবিলিটি কেউ যদি বেশি দেয়, কাজের আকর্ষণ কখন হবে, আমাকে কেউ কোম্পানি যদি আমাকে কাজের দায়িত্ব দেয়, রেসপন্সিবিলিটি দেয়, তার মানে কি আমাকে এক হায়ার লেভেলে, আমি রেসপন্সিবিলিটি, আমার যে লেভেল, সেখানে আমি পুরো আমার দায়িত্ব পালন করব, সেটা হচ্ছে কি কাজের প্রতি আকর্ষণ আমার জন্মাবে, সেটা তখন কি হবে, সে তখন মোটিভেটার, সেই ফ্যাক্টরটা মোটিভেশন ফ্যাক্টর, তার মানে প্রেরণা বাড়ায়। তার মানে কি এমপ্লয়কে কি করে, সুখী করে। এগুলো এমপ্লয়কে, কর্মচারীকে বড় করে বলা যেতে পারে যে স্যাটিসফায়ার, বা এই সমস্ত গুলো হচ্ছে তার পরিতৃপ্ত করে কোম্পানিতে থাকার ব্যাপারে। সে যদি এগুলি পায় তাহলে সে পরিতৃপ্ত হয় এবং সে মোটিভেট হয়। তার মানে হার্জবার্গের প্রেরণা বা মোটিভেশন তত্ত্বে মোটিভেটর গুলো কি, কার্য সাধন, স্বীকৃতি, উন্নতি, কাজের প্রতি আকর্ষণ, এসবগুলো। তাই হার্জবার্গের এইরকম ফ্যাক্টর থিওরি, স্বাস্থ্য আর প্রেরণা তত্ত্ব, হার্জবার্গের। আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের আলোচনা। আজকে 6 এবং 7 বিপিএসসি দুটো আমরা শেষ করলাম। নমস্কার।